তো তো আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ে সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথমে দেখো কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে। 1 নম্বর হচ্ছে পৃথিবীর গতি, 2 নম্বর ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, 3 নম্বর হচ্ছে বায়ুচাপ, 4 নম্বর হচ্ছে এশিয়া মহাদেশ। এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য পড়তে হবে। এবার কীরকম প্রশ্ন পরীক্ষায় দেওয়া হবে দেখো, টোটাল 15 নম্বরের পরীক্ষা সাধারণত নেওয়া হয়ে থাকে এবং 30 মিনিট সময় দেওয়া থাকে। ঠিক আছে, তোমাদের দেখো পৃথিবীর গতি এখান থেকে টোটাল 3 নম্বর প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, তো এখানে তোমাদের দেখো টোটাল এমসিকিউ প্রশ্ন থাকবে 3টি এবং 2টি থাকবে এসএকিউ প্রশ্ন, একটি 2 নম্বর, একটি 3 নম্বর, একটি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। ঠিক আছে, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মানের যে প্রশ্ন, এগুলো তোমাদের এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, সেখান থেকে একটি করে প্রশ্নের উত্তর লিখতে হবে। এরকম প্যাটার্নে তোমাদের 15 নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে। চলো এখন আমরা কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। আর এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে তাহলে প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। ঠিক আছে, অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন, ওকে, এবং প্র্যাকটিস সেট, এগুলো কিন্তু দেওয়া থাকবে। দেখো এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে বলা হচ্ছে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 3 = 3। কয়ের দাগে দেওয়া আছে অপসূর অবস্থান উত্তরগুলো অর্থে শীত, গ্রীষ্ম, শরৎ না বসন্ত ঋতুতে হয়। তো অপসূর অবস্থান উত্তরগুলো অর্থে কি হয়? গ্রীষ্ম ঋতুতে হয়। ঠিক আছে, গ্রীষ্ম ঋতু থাকে অপসূর অবস্থানে উত্তরগুলো অর্থে। এরপর হচ্ছে ভারতীয় প্রমাণ দ্রাঘিমার মান হলো 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম না 84 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তো ভারতের প্রমাণ দ্রাঘিমার মান সেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ঠিক আছে, গয়ের দাগে ইরাকের একটি তৈলখনি হলো, এখানে অপশান রয়েছে দেখো, ঘাওয়ার, কিরকুক, সাফানিয়া, ওমর। সঠিক উত্তরটি হচ্ছে কিরকুক, এটা হচ্ছে ইরাকের একটি তৈলখনি। 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 2 = 2। কয়ের দাগে কোন অক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি? তো নিরক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? তো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। এরপর ক্ষয়ের দাগে এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয়? উত্তর লিখবে এশিয়ার হোয়াংহো নদীকে পিত নদী বলা হয়। নেক্সট হচ্ছে অথবা দেওয়া আছে কাকে চীনের ধানের গোলা বলা হয়? উত্তর হচ্ছে হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। পরের প্রশ্ন 3 নম্বর দেখে অনধিক 30 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 × 1 = 2, অর্থাৎ প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। কয়ের দাগের প্রশ্ন 29 ফেব্রুয়ারি তারিখটা প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না কেন? উত্তর কি লিখবে না ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনের হয়ে থাকে, কিন্তু প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একদিন বাড়িয়ে 29 দিন করা হয়। কারণ সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতে সময় নেয় 365 দিন 6 ঘন্টা। সেই হিসাবে প্রত্যেক 4 বছর পর 24 ঘন্টা অর্থাৎ একদিন অতিরিক্ত থেকে যায়, সেই দিনটি যুক্ত করা হয় ফেব্রুয়ারি মাসের সঙ্গে। ঠিক আছে, অর্থাৎ এই জন্যই ফেব্রুয়ারি মাসে যে 29 দিন তারিখটা সেটা 4 বছর অন্তর অন্তর পাওয়া যায়। পরের প্রশ্ন ক্ষয়ের দাগে মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলে? তো উত্তর গোলার্ধে মার্চ থেকে জুলাই এই সময়ে কানাডা, আলাস্কা, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড এর অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায়। তাই এই অঞ্চলকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলে। ইউরোপের নরওয়ে, উত্তরে হামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্ট দেখা যায়। ঠিক আছে, নেক্সট দেখো 4 নম্বর দেখো অনধিক 50 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। কয়ের দাগে ভূমির উচ্চতা ও বায়ুর চাপের সঙ্গে সম্পর্ক লেখো। তো উত্তর লিখবে দেখো ভূমির উচ্চতা ও বায়ুর চাপের মধ্যে সম্পর্ক। তো পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ও বায়ু স্তরের প্রবল চাপে ও ভারে বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে ঘনভাবে থাকায় বায়ুর চাপ সব থেকে বেশি। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে ও বায়ুর চাপ হ্রাস পায়। প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 1 সেমি হারে কমে, আবার প্রতি 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 34 মিলিবার হারে কমতে থাকে, যার জন্য পর্বত আরোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়। ঠিক আছে, যারা পর্বতে আরোহণ করে তারা আর কি। ওকে, তো অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু বায়ুর চাপটা কমতে থাকে, এটাই হচ্ছে বায়ুর চাপের সঙ্গে উচ্চতার সম্পর্ক। পরের দেখা হচ্ছে সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। তো সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি হচ্ছে 1 নম্বর, এতে বায়ুচাপের পরিমাণ সমুদ্র তলের বায়ুচাপের সাপেক্ষে হিসাব করা হয়। 2 নম্বর হচ্ছে সমচাপ রেখাগুলি পরস্পরকে স্পর্শ করে না। 3 নম্বর সমচাপ রেখাগুলি পরস্পরের খুব কাছে চলে এলে বায়ুর চাপের পার্থক্য বেশি হয় এবং ঝড়ের সম্ভাবনা থাকে, কিন্তু রেখাগুলি দূরে দূরে থাকলে আবহাওয়া শান্ত থাকে। এগুলো হচ্ছে সমচাপ রেখার বৈশিষ্ট্য। এরপরের প্রশ্ন 5 নম্বর দেখো অনধিক 80 শব্দে যে কোনো
একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। কয়ের দেখা হচ্ছে টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি কি কি। তো টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি হলো, নাম্বার এ দিয়ে লিখছি, টোকিও জাপানের রাজধানী, বিশ্বের বৃহত্তম জনবহুল শহর ও গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র। অত্যধিক জনবহুলতার কারণে এখানে নতুন শিল্প স্থাপনের সমস্যা সৃষ্টি হয়। ঠিক আছে, তো টোকিও শিল্পাঞ্চলের যে সমস্যা সেগুলো আমরা একটা লিখলাম। পরেরটা হচ্ছে 2 নম্বর হচ্ছে জমির অপ্রতুলতা, শিল্পের সম্প্রসারণ ও শিল্প কেন্দ্র স্থাপনের অন্তরায়। অন্তরায় মানে হচ্ছে বাধা। নাম্বার সি বা 3 নম্বর হচ্ছে টোকিও শহর ঘনবসতিপূর্ণ বলে পরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতা দেখা যায়। ওকে, দেখা যায়। 4 নম্বর বা নাম্বার ডি হচ্ছে পূর্বে স্থাপিত কলকারখানা থেকে পরিবেশ এত বেশি দূষিত হয় যে নতুন শিল্প স্থাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নাম্বার ই, জাপান অধিকাংশ বেশি কাঁচামাল ও খনিজ আকরিক বিদেশ থেকে আমদানি করে, তাই কাঁচামালের পরিবহন ব্যয় অত্যন্ত বেশি এবং বিদেশের উপর নির্ভরশীলতার কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। তো এগুলো হচ্ছে টোকিও শিল্পাঞ্চলের যে সমস্যা সেগুলো আমরা লিখলাম। এরপর ক্ষয়ের দেখা হচ্ছে ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। তো ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি হল, নাম্বার এ, অঞ্চলটি একটি বিস্তীর্ণ সমতল ভূমি হওয়ায় জীবন ধারণের জন্য আদর্শ। ওকে, নাম্বার বি, এই অঞ্চলটি উর্বর ও নবীন পলিমাটি দ্বারা তৈরি বলে কৃষি সমৃদ্ধ অঞ্চল। ঠিক আছে, এরপর নাম্বার সি, মনোরম জলবায়ু কৃষি ও শিল্পোন্নতিতে বিশেষভাবে সাহায্য করেছে। নাম্বার ডি, খনিজ সম্পদের প্রাচুর্য, শিল্পের বিকাশ ও জনবহুলতা অঞ্চলটিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করে তুলেছে। নাম্বার ই, অভ্যন্তরীণ নদীপথ, বন্দরের সুবিধা, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। ঠিক আছে, তো এইগুলো আমরা লিখলাম ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ সম্পর্কে। দেখো, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের জন্য জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ঠিক আছে, এবং এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল নিতে পারো। ঠিক আছে, অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এবং প্র্যাকটিস সেট এগুলো কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, এবং যদি আমাদের চ্যানেল তোমরা নতুন হতে হয়, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশনটি সিলেক্ট করবে। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো চলো, আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।